হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। অনেকে আবার রিপ্লে লিখছে যে স্যার ভালো নেই, ক্লাস অনেক আগেই যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে অনলাইনে। বাড়িতে বসে বসে ক্লাস করছো, অনলাইনে ক্লাস অনেক বেশি হয়ে গেছে, সেটা জানছি। তার সত্ত্বেও পড়াশোনা নিজেকে চালিয়ে যেতে হবে যতটা পারা যায়, মানে একটু কষ্ট করে। যদি চোখের প্রবলেম সমস্যা হয় তাহলে অবশ্যই মোবাইলটা একটু দূরে রাখবে, বা ল্যাপটপ বা কম্পিউটার বা বড় ডিসপ্লের ব্যবহার করবে, তাতে চোখের অসুবিধাটা কম হবে। আর সত্যি এতক্ষণ ক্লাস করা, অনলাইন ক্লাস করা একটু চাপেরই ব্যাপার, কিন্তু কিছু করার নাই, ক্লাস করতে হবে। কারণ আমি ফিজিক্সটা ভাবছি, অন্যজনে কেমিস্ট্রি ভাববেন, অন্য ম্যাথ স্যার ম্যাথ ভাববেন, সবাই সবার মতো আগেই যাচ্ছে। কারণ আমাদের একটা টার্গেট আছে নির্দিষ্ট, যে এই সিলেবাসটা শেষ করতে হবে এই টাইমের মধ্যে। সেই জন্য আমাদেরকে অনেক সময় আগিয়ে নিয়ে যেতে হয়। তাই আমি এই চ্যাপ্টারতে কী করেছি, শুধুমাত্র থিওরিটা, বেসিক থিওরিটাকে আমি আলোচনা করেছি। তোমাদেরকে সবাইকে চাপ দেবো না, বেসিক থিওরিটা সবাই পড়বে, তারপরে যেগুলো এক্সট্রা করাবো সেগুলো সব যে যেমন পারবে করবে। আমি 3-4টা পার্ট হলো এটা নিয়ে, এটাতে বেসিক যত থিওরি আছে সেগুলো সব করানো হয়ে যাবে, আজকে কমপ্লিট হবে। তো একটু পড়ার চেষ্টা করবে, ভালো হবে। আর অনেক ছেলে পড়াশোনা করছো না, তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু পরবর্তীকালে যখন স্কুল খুলে যাবে, কারণ স্কুল এবারে খুলবেই, কারণ এতদিন পড়াশোনা বন্ধ আছে, হয়তো রাজনৈতিক কারণে বা সরকার হয়তো দায় নিতে চাইছে না, এই জন্য স্কুলটা খুলছে না, কিন্তু কতদিন এরকম করবে, একদিন তো খুলে যাবে। এবং তোমাদের বেলাতে অবশ্যই পরীক্ষাটা অফলাইন হবে। যখন তোমরা মিশনে যাবে তখন দেখবে এত সিলেবাস অন্ধকারে পড়বে। তাই এখন থেকে যেটুকু পারছো, যেটুকু পড়াচ্ছি আমরা, শুধু সেইটুকু করে রাখো, এক্সট্রা বই পড়ার দরকার নাই, শুধু এইটুকু করে রাখো, তাহলে অনেক হবে। পরে আরও রিভাইজ করবে টাইম পেলে, ঠিক আছে? তো আজকের টপিকে যাই। আর অনেকজনের অনেকে অসুবিধা থাকবে, তবু একটা মার্জিন করে চলতে হবে আমাদেরকে, কারণ একটা টপ থেকে লোয়েস্ট ক্যাটাগরি ছেলে সব ক্যাটাগরি আছে, তো মাঝামাঝি যেতে হবে আমাদেরকে, সেই জন্য আমরা মাঝামাঝি যাওয়ার চেষ্টা করি। আজকে দেখো আমরা কী কী পড়বো সেটা এখানে লেখা আছে। প্রথম টপিক হচ্ছে কি কাইনেটিক এনার্জি অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমরা জানি কি, যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এটা হয়, তার মানে কি বলেছিলাম, বারবার বলেছি, এদিকে কোথাও পজিটিভ যদি আয়ন রাখা হয় আর এদিকে যদি নেগেটিভ আয়ন রাখা হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এরকম হবে, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে এখানে যদি কোনো পজিটিভ আয়ন, মানে প্রোটন ধরুন, আবার পজিটিভ আয়ন যে কোনো আসছে কিউ, সে যদি এই দিকে গতিশীল থাকে, এদিকে ভি বেগে গতিশীল, তাহলে কি হবে, এই পজিটিভ বিকর্ষণ করবে, তাহলে তার গতিবেগটা কী হবে, ক্রমশ ডিক্রিজ হবে। একসময় হয়তো এখানে গিয়ে হয়তো ভিটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। সে যদি এই দিকে গতিশীল থাকে তাহলে কি হবে, ভিটা কি হবে, ইনক্রিজ করবে। কারণ কি, একে এ বিকর্ষণ করছে আর একে আকর্ষণ করছে, তাহলে এখানে কি হবে, দুদিকেই একই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এফ ইকুয়াল টু কিউ ই। আর এইদিকে গতিশীল হলে কী হবে, দুটো বিপরীত দিকে বল অ্যাপ্লাই হচ্ছে, এ টানছে প্লাস ও ঠেলছে, তার জন্য কি হবে, এটা গতিবেগটা 0 হয়ে যাবে। তাহলে একটা আহিত আধান ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যদি যায়, তাহলে সে কীভাবে গতিশক্তি লস করবে, আর যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে যায় তাহলে সে গতিশক্তি গেইন করবে। আমরা জানি কি টোটাল শক্তিটা কি হয়, কনজার্ভড। আমরা জানি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ই, কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এটা যদি ইনক্রিজ করে তাহলে এটা ডিক্রিজ করবে, আবার যদি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু যদি ই হয়, আর এটা যদি ইনক্রিজ করে তাহলে এটা কী হবে, ডিক্রিজ করবে। একটা কমলে একটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে, ঠিক আছে? তাহলে আমি সিম্পলি লিখতে পারি কি, কোনো আহিত আধান, ধনাত্মক আধান, আহিত আধান, ধনাত্মক আধানে আহিত আধান ই ফিল্ডের দিকে গতিশীল হলে গতিশক্তি বৃদ্ধি পায়
পাই এবং ই ফিল্ড বলতে কি ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে গতিশীল হলে গতিশক্তি হ্রাস পায়। আর যদি ঋণাত্মক আধান নাও তাহলে ঠিক এর উল্টো হবে, তাহলে গতিশক্তি হ্রাস পেয়ে স্থিতিশক্তি অর্জন করবে। আমরা কি জানি ভি এর ডেফিনেশন কি জানি, আমরা ভি এর ডেফিনেশন কি জানি, পোটেনশিয়াল। একক ধনাত্মক আধান আনতে কৃতকার্য, তার মানে এটাই কি হচ্ছে, এটা হচ্ছে কি বলতে পারি কি একক ধনাত্মক আধান আনতে কৃতকার্য। কোথা থেকে আনছি, অসীম থেকে আনা হয়, সেটা লিখলাম না জানো বলে, জাস্ট মেন জিনিসটা লিখছি। এটা সমান কি লিখতে পারি কি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে হচ্ছে কি গতিশক্তি পরিবর্তন হচ্ছে এবং স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে। তাহলে কিউ আধান নিয়ে এলে কথা হবে, কিউ ভি হবে। এটা হচ্ছে কত পোটেনশিয়াল এনার্জি কিউ আধানের জন্য। তো ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো আধান আহিত গতিশীল থাকে, তাহলে তার গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু কি লিখতে পারবো আমি, স্থিতিশক্তি পরিবর্তন। সেটা কত হবে কিউ ভি। এখানে কিউ ভিটাকে লিখতে পারি কত, কিউ ইন্টু ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কিউ ইন্টু ভি এ মাইনাস ভি বি। অর্থাৎ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট এলে সেখানে কৃতকার্য সমান হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা লস হতে পারে গেনও হতে পারে। এই পোটেনশিয়াল এনার্জিটা কত কিউ ভিটা, যদি গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে এ হ্রাস পাবে, গতিশক্তি হ্রাস পেলে এ বৃদ্ধি পাবে। অর্থাৎ কি এত পরিমাণ শক্তি গেন বা লস হবে যদি ভি বিভবের মধ্যে দিয়ে যায়। নোট করা থাকলে নোট করো এটা। ঠিক আছে, তাহলে কি কিউ আধান যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল থাকে, তাহলে কিউ ভি পরিমাণ শক্তি লস করে বা অর্জন করে বা লস করে। ধরে নাও এটা ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দুটো পয়েন্ট নিয়েছে। এখানে কত ভি এ, আই পয়েন্টটা হচ্ছে ভি বি, দুটো পয়েন্ট। ঠিক আছে, এখানে বেগ হচ্ছে কত ভি ওয়ান, এটা হচ্ছে কত ভি টু। যদি সে এইদিকে গতিশীল থাকে তাহলে কত ভি এ মাইনাস ভি বি সমান ধরলাম কি ভি। এটা হচ্ছে কি ক্যাপিটাল ভিটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, এখন হচ্ছে বেগ হচ্ছে কত ভি ওয়ান, আর ভি টু হচ্ছে গতিশক্তি গতিবেগ। তাহলে এখানে দেখো তো কী হবে, ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হবে কি না। যদি এটা পজিটিভ আয়ন হয় পজিটিভ কিউ হয়, কারণ কি ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে সে কী হবে ত্বরান্বিত হবে। তাহলে এখানে কী হবে, অতএব কণাটির গতিশক্তির পরিবর্তন সমান কত, গতিশক্তি পরিবর্তন কত, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার সমানই হচ্ছে কি স্থিতিশক্তির পরিবর্তন। সেটা কত কিউ ভি। তাহলে লিখতে পারি তো হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কিউ ভি। এখানে ধরে নাও কি ভি ওয়ান মানে প্রাথমিক বেগ কত ছিল, ধরে নিচে কত জিরো ধরলাম, আর এটা সমান যদি ভি ধরি, ঠিক আছে, অর্থাৎ আমি ধরছি কি ভি ওয়ান ইকুয়াল টু জিরো আর ভি টু ইকুয়াল টু ভি। মানে এখানে প্রাথমিক বেগ জিরো ছিল, অন্তিম বেগ হলো ভি। তাহলে কত লিখবো আমি এখানে, এটাকে মানটা জিরো হলো, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ভি। ঠিক আছে, এখানে দুটো ভি, এখানে ভিটা হচ্ছে কিন্তু গতিবেগ আর এটা হচ্ছে কি পোটেনশিয়াল। ঠিক আছে, এখানে ক্যাপিটাল ভি হচ্ছে পোটেনশিয়াল আর স্মল ভি হচ্ছে কি ভেলোসিটি। এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করে অনেক অঙ্ক করতে পারি। এখানে আমাকে বেগ বের করতে পারি আমি। ঠিক আছে, অনেক সময় আধানের মান বের করা যাবে, পোটেনশিয়ালের মানও বের করা যাবে। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো এই দুটো প্রবলেম দেখো,
এটা তোমরা সেট 3 বা হট সেট 6 নম্বর অঙ্ক পেয়ে যাবে। আর একটা আছে কি, এখানে একটা ইউরেনিয়াম আছে যার আধান বলা আছে কত Ze প্লাস, এখানে একটা আলফা কণা আছে, আলফা কণাটা এর দিকে গতিশীল, এই দিকে গতিশীল, এটা ভি বেগে গতিশীল। এটা এখানে এলো, এসে এখান থেকে কিছুটা দূরে গিয়ে বিকর্ষিত হয়ে আবার এরকম ফিরে এলো। তাহলে এই আলফা কণাটা ইউরেনিয়ামের কত কাছে পৌঁছাতে পারবে, কত কাছে পৌঁছাতে পারবে, ক্লোজেস্ট অ্যাপ্রোচ বা ক্লোজেস্ট ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, ধরে নাও আলফা কণাটা এখানে এলো এরকম করে, এরকম এসে এখানে বিকর্ষিত হলো। তাহলে এখান থেকে এটা হচ্ছে ও, এর কেন্দ্র থেকে দূরত্ব ধরে নাও ডি, এটা হচ্ছে কি এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে আমি এ বিন্দুতে মোট এনার্জি দেখব আর বি বিন্দুতে মোট এনার্জি দেখব। এটা হচ্ছে অসীম থেকে আসছে ধরে নেবো আমি, ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটি থেকে আসছে, অসীম, অসীম থেকে আসছে, অসীম আর আলফা একই রকম হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে কেউ এ বিন্দুতে শক্তি, এ বিন্দুতে মোট শক্তি কত হবে, মোট শক্তি, আর বি বিন্দুতে মোট শক্তি। দেখো এই পয়েন্টে আসছে, তার মানে কি এর কাইনেটিক এনার্জিটা এখানে এসে বেগটা এখানে 0 হবে, তারপর তো রিভার্স নেবে। এখানে যে বেগটা ছিল সেই বেগটা এসে এখানে 0 হবে, তারপর রিভার্স নেবে। তাহলে কি করবো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখানে পোটেনশিয়াল এনার্জি বলতে কি শুধুমাত্র স্থিতিশক্তি হবে, মানে কুলম্বীয় স্থিতিশক্তি। তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত হবে, এখানে 0, কারণ এখান থেকে বেগ নিয়ে আসছিল, এখানে বেগটা 0 হলো, তারপর সে রিভার্স করছে। তাহলে এখানে 0 প্লাস এর কথা হবে 1/4 এপসাইলন নট ইউজ করলাম আমি Q1 Q2 বাই ডি, অর্থাৎ কত আসবে 1/4 এপসাইলন নট ZE ইন্টু ই স্কোয়ার সরি 2E ZE ইন্টু 2E বাই ডি। বি পয়েন্টে কী হবে, এটা যেহেতু অসীমে অবস্থিত, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, যেহেতু এটা অসীমে অবস্থিত, পোটেনশিয়াল এনার্জি কত 0, শুধু কি আছে কাইনেটিক এনার্জি ই কে, আমি ই কে লিখে রাখলাম, সমান আমি দিচ্ছি কি ½ m²। এবার শক্তির যদি সংরক্ষণ সূত্র লাগে তাহলে কী হবে, এই পয়েন্ট এনার্জি সমান এই পয়েন্ট এনার্জি, অতএব সংরক্ষণ সূত্র অনুযায়ী কথা হবে ½ mv² ইকুয়াল টু 1/4 এপসাইলন নট 2z² বাই ডি। এখান থেকে আমাকে ডি এর ভ্যালু নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা আমি এখানে লিখছি, এখানে অনেক সময় লেখা হয় কত, যে ডি ইকুয়াল টু লেখা হয় এখানে হয় ডি ইকুয়াল টু লিখবো কত 1/4 এপসাইলন নট ইন্টু 2z² বাই ই কে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এটা হচ্ছে ই কে, নোট করে নেবে, একটু পরে মুছে দেবো এটা, ঠিক আছে। নেক্সট অঙ্কটা, এটা তুমি আগে আমি করিয়েছিলাম, দেখবে এটাকে আমি ইলেকট্রিক ফিল্ডে করানো হয়েছিল, সেটার অঙ্কতে করানো হয়েছিল, 2বার করানো আছে অঙ্কটা, আর এখানে নিয়ে 3বার। এখানে একটা কণা কি আছে, এটা হচ্ছে কি আনুভূমিক দিকে আছে। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও ফ্লোরে, তখন যে কষ্টটা হয়, একটা সিঁড়িতে উঠতে গেলে কি একই রকম কষ্ট হয়? যখনই তুমি সিঁড়িতে উঠতে যাবে বা ওপর দিয়ে উঠতে যাবে, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাবে, তখন একটা আলাদা কার্য করতে হয়, সেটা কত জানি আমরা mgh। তাহলে এখানে কণাটা আছে কোথায়, ভার্টিক্যালি ওপর দিকে আছে, তাহলে এখানে কণাটা ভর বলা আছে m, তাহলে এই পয়েন্টে কী হবে, প্লাস এখানে আধান আছে কত Q2, এখানে আছে Q, এই কণাটা এখানে আসবে, এসে এখানে এসে কি হবে, এখানে এসে এরকম করে বিকর্ষিত হবে, এরকম বিকর্ষিত হবে। তার মানে এখানে যতটা এনার্জি ছিল, যে বেগে পড়ছে এখানে, সেই বেগটা কী হলো, এখানে 0 হয়ে গেল, তারপর সে বিকর্ষিত হলো। তাহলে এক্ষেত্রে আমি যখন এনার্জি কনজারভেশন লাগাবো, এখানে কত হবে এ পয়েন্টে, এখানে মোট এনার্জি কত হবে, মোট এনার্জি ই ইকুয়াল টু কত হবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখানে পোটেনশিয়াল এনার্জি বলতে কী হবে, দুটো হবে, একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল,
প্লাস এটা ইলেকট্রোস্ট্যাটিক স্ট্যাটিক, দুটো পোটেনশিয়াল হবে। গ্র্যাভিটেশনাল কত হবে দেখো, এম জি H1 বলতে কত ওপি, ওপি বলতে H1 ওপি প্লাস ইলেকট্রোস্ট্যাটিক কত হবে 1/4, এটা যেহেতু সিজিএস আছে দেখবে অ্যান্সারটা আমি সিজিএসে করছি, তাহলে 1/4 লাগাচ্ছি না, কত হবে Q1 ইন্টু কিউ ডিভাইডেড বাই ওপি। ঠিক আছে, আবার এই পয়েন্টে দেখবো আমি কি মোট এনার্জি কত হবে এখানে কত হবে ই ইকুয়াল টু, এটাকে ধরো ই এ দিলাম, এটা ই বি দিলাম, সরি ই পি, এটা হচ্ছে ই এ, এটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখানেও কথা হচ্ছে কাইনেটিক এনার্জি 0 হয়ে যাচ্ছে, তো তাহলে এখানেও কাইনেটিক এনার্জি কোনো ব্যাপার নাই, মানে এখানে গতিশক্তি, এখানে ছিল না, কোনো গতিশক্তি ছিল না, এখানে গতিশক্তি অর্জন করেছে, আবার এখানেই লস করে গেছে। ঠিক আছে, কণাটা এম ভরের জন্য যদি পরে ওপর থেকে যদি পরে এরকম পড়ছে, কী হচ্ছে গতিবেগ পাচ্ছে, তাহলে এখানে গতিবেগ পেয়েছিল, এখানেই লস করেছে। কথা হবে এটাও 0 হবে, এখানে কথা হবে সেহেতু এটা মান 0 প্লাস এই দুটো প্রকার, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল আর এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, কথা হবে এম জি। এরপর হচ্ছে লেভেল, আমি কোনটাকে নেব, আমি ধরছি কি এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ধরে নিলাম, আমি এটাকে আমি রেফারেন্স ফ্রেম ধরলাম, আমি যেখানে খুশি রেফারেন্স ফ্রেম ধরতে পারি, এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, কোনো অসুবিধা নেই, আমি এখানে ধরে করছি। তাহলে এইচ বলতে কোনটা, শুধু এই দূরত্বটা হচ্ছে কত H2, মানে কত ও এ প্লাস কত হবে পোটেনশিয়াল কত হবে, আরটা কত হবে দূরত্ব কত H2, তাহলে Q1 কিউ ইন্টু ও এ, এটা হচ্ছে কি গোটাটা কি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। অতএব কী হবে সংরক্ষণ সূত্র অনুযায়ী, সংরক্ষণ সূত্রানুযায়ী কী লিখবো, ই এ ইপি ইকুয়াল টু ই এ, দ্যাটস ইকুয়াল টু কী লিখবো এম জি ইন্টু ও পি প্লাস Q1 ইন্টু কিউ ডিভাইডেড বাই ও পি সমান এম জি ও এ প্লাস Q1 ইন্টু কিউ বাই ও এ। ঠিক আছে, মানগুলো বসাচ্ছি, এম জি ওপি বলতে H1, এটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস এম জি, এটা কত হবে H2, এটা হচ্ছে H2 ইকুয়াল টু, এটা ওইদিকে নিয়ে গেলাম Q1 কিউ বাই H1 মাইনাস Q1 কিউ বাই, সরি ও এটা কি H2, এটা হচ্ছে H2 আর এটা হচ্ছে H1। এই ফর্মুলায় অঙ্কটা করবে, দেখবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, একটা বলা আছে কত 1 ESU বলা আছে যত সম্ভব মনে হয়, আর এম বলা আছে কত 1 গ্রাম বলা আছে, এখানে বলা আছে কত OS1 বলা আছে 10 সেমি, আর OP বলা আছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, জি কত জানি আমরা 980। ঠিক আছে, আমাকে বের করতে হবে এই কিউ2 মানটা কত, দেখবে 1000 ESU আসবে। ইলেকট্রিক ফিল্ডে অঙ্কটা আছে, আমি করে দিয়েছি, দেখে নেবে, তবু এখানে আবার দেখে নেবে। তাহলে আমি এখানে বললাম কি, যদি ভার্টিক্যালি ওপর দিকে থাকো তাহলে দুই প্রকার পোটেনশিয়াল এনার্জি কনসিডার করতে হবে, এটা ইলেকট্রোস্ট্যাটিক্স করতে হবে প্লাস গ্র্যাভিটেশনাল করতে হবে। কিন্তু যদি আনুভূমিক থাকে তাহলে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, কারণ এখানেও যা হবে এখানেও তাই হবে, আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে। এখানে কথা হবে MGH হবে, এখানেও MGH হবে। ধরে নাও গ্রাউন্ড থেকে এইচ উচ্চতা আছে, দুটো কী হবে বাদ হয়ে যাবে। ঠিক আছে, নোট করো। দেখো এরপর আমরা পড়ব কি সমবিভব তল, অর্থাৎ যে তলে বিভব সমান। একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ধর নাও ইলেকট্রিক ফিল্ডে এই একটা আমি তল কল্পনা করছি, বোর্ডের তলটা। এখানে যে কোনো একটা বিন্দু নাও, যে কোনো বিন্দু নাও, ধরুন আমি এটা নিলাম কত, এটা হচ্ছে VA, এটা নিলাম কত VB, এটা নিলাম কত VC। যদি এরকম হয় VA সমান VB সমান VC, বা লিখতে পারি কি যে কোনো দুটো পয়েন্টে VA
ডিফারেন্স ভি বি ইকুয়াল টু কত হবে 0। এটা হচ্ছে কি সমবিভব তল। যে কোনো দুটো তল বিন্দুর মধ্যে বিভব কি হবে সবসময় সমান, এটা মানে হচ্ছে এটা। তাহলে এই তলটাকে বলবো কি আমরা সমবিভব তল। এখানে একটা কি আছে, আমরা পজিটিভ আধান আছে, পজিটিভ কিউ। তাহলে এর চারিদিকে একটা বৃত্ত কল্পনা করলাম এরকম, ঠিক আছে। এখানে একটা বৃত্ত কল্পনা করলাম, এখানে একটা বৃত্ত কল্পনা করলাম, ঠিক আছে। তাহলে এগুলো সব হবে কি সমবিভব তল, সবগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ধর নাও এটাকে এরকম নেওয়া হলো, এটাকে আমি করলাম কি প্লাস কিউ, এই একটা তল কল্পনা করলাম একটা, এটা, ঠিক আছে। এর ব্যাসার্ধ হচ্ছে কত আর। তাহলে যদি এই বিন্দুটাকে নেওয়া হয় তাহলে এর কত হবে কে কিউ বাই আর বিভব। এই বিন্দু বিভব কত হবে কে কিউ বাই আর, এটা কত হবে কে কিউ বাই আর, এখানে কত হবে কে কিউ বাই আর। যেহেতু এটা হচ্ছে কি সবাই সমান দূরত্বে অবস্থিত, যে কোনো পয়েন্ট নাও না কেন সবেতেই হবে কত কে কিউ বাই আর। তাহলে একটা গলীয় তল কল্পনা করা হয় যদি, তাহলে সেই গলীয় তলটা কি হবে, তলের যে কোনো বিন্দুতে বিভব কত হবে কে কিউ বাই আর। তাহলে এই তলটাকে কি বলবো আমরা সমবিভব তল, সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। এরকম তুমি অসংখ্য কল্পনা করতে পারো, ঠিক আছে। এটাও একটা সমবিভব তল, এটাও একটা সমবিভব তল, এটাও একটা সমবিভব তল, ঠিক আছে। যতগুলো এখানে সার্কেল ড্র করো না কেন, বা সরি সার্কেল বলা ভুল, মানে গলীয় তল কল্পনা করো না কেন যে কোনো ব্যাসার্ধের, সেগুলো হবে কি সব সমবিভব তল, ঠিক আছে। এরপর দেখা যাবে হয়তো বিভিন্ন জনের ব্যাসার্ধ বিভিন্ন রকম, হয়তো এর বিভব কত হলো 10 ভোল্ট, এটা কত হলো 20 ভোল্ট, এটা কত হলো 30 ভোল্ট। তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তাহলে এটাও একটা সমবিভব তল, এটাও একটা সমবিভব তল, এটাও একটা সমবিভব তল, মানে একটা নিজের সাপেক্ষে সে সমবিভব তল, ঠিক আছে। তার মানে এইটার এইটা কিন্তু দুটো একই সমবিভব তল নয়, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে কত 20 ভোল্ট, ঠিক আছে। এই আকৃতিটা অনেক সময় অনেক জায়গায় তল, এটা অনেক জায়গায় তল এরকম হতে পারে, কোনো অসুবিধা নাই। অনেক সময় কী হয় এরকম সমান্তরাল হয়, প্লেন প্লেন আকার হয়, প্লেন, এটাও সমবিভব তল হয়। গলিও এরকম হয়। যদি অসীমে থাকে একটা আধান, যদি অসীমে থাকে মানে অনেক বড় যদি বৃত্ত কল্পনা করা হয়, তাহলে সেটা কি ধরবো আমরা গলীয় তল ধরে নেবো, এরকম সমতল ধরে নেবো। কারণ অনেকগুলো সমতল দিয়ে কি হয় একটা গোলক হয়, এটা গোলক যদি নেওয়া হয় তাহলে এটাকে ক্ষুদ্র অংশ নাও, সেটা কি হবে সমতল। তাহলে অনেক দূরে অবস্থিত হলে সেটা হবে কি সমতল, বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কি হবে সমতল হবে। তাহলে এটা কত, এটা যদি দিতে হয় 10 ভোল্ট, এটা কত হলো 20 ভোল্ট, এটা কত হলো 30 ভোল্ট। তাহলে এগুলো হচ্ছে কি এক একটা সমবিভব তল, ঠিক আছে। এরপর দেখো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে সমবিভব তলগুলো কেমন হবে। ধরে নাও এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম। সেখানে কেমন হবে সমবিভব তলগুলো এরকম, এরকম, ঠিক আছে। এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। এক্ষেত্রে কি হবে যদি ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং হয়, যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হয় তাহলে তলগুলি কাছাকাছি অবস্থিত হবে, আর না হলে কি হবে দূরে দূরে অবস্থিত হবে। দেখো আমি ধরে নিচ্ছি কি, জাস্ট বোঝানোর চেষ্টা করছি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড স্ট্রং মানে কি এই ফোর্স লাইনগুলো কী হবে কাছাকাছি হবে এবং অনেক বেশি সংখ্যক হবে। এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে কত ই, এটা হচ্ছে কি স্ট্রং, আর এটা হচ্ছে কি ই, এটা হচ্ছে কি উইক, ঠিক আছে দুর্বল। সেক্ষেত্রে দেখো আমরা কি জানি বিভব সমান কি জানি অসীম থেকে একটা আধান আনতে কৃতকার্য।
আমি ধরে নিচ্ছি, বোঝানোর সুবিধার জন্য তোমরা ধরে নিচ্ছি যে অসীম থেকে এখানে আনতে কৃতকার্য হয়েছে 20 ভোল্ট ধরে নিলাম, বা এখানে ধরো 50 ভোল্ট, ধরো 50 ভোল্ট। তাহলে যেহেতু এর মান খুবই স্ট্রং, ধরো মানটা হচ্ছে কত 500 নিউটন পার কুলম, এখানে হচ্ছে কত 20 নিউটন পার কুলম। আমি ধরলাম কি মানে হিসাবে তুলনা করতে গিয়ে এখানেও কত হলো আমার, এখানে 40 হলো, 40 নিউটন পার 10 নিউটন পার কুলম। ঠিক আছে, অসীম থেকে একটা আধানকে আমি এখানে নিয়ে এসেছি, কৃতকার্য হচ্ছে কত 10 নিউটন পার কুলম, মানে ইলেকট্রিক ফিল্ডে 10 ভোল্ট। অসীম থেকে একটা আধান নিয়ে এসেছি এই বিন্দুতে, মানে এই তলে এইটাতে নিয়ে কৃতকার্য হচ্ছে কত 10 ভোল্ট, আর এখানে হচ্ছে কত 50 ভোল্ট। এটা হচ্ছে কত 500 নিউটন পার কুলম, এটা হচ্ছে কত 20 নিউটন পার কুলম। তাহলে দেখো তো, আমি যদি 1 ঘর ইনক্রিজ করতে যাই, তাহলে আমি এই অসীম থেকে হয়তো এখানে নিয়ে এলাম, কৃতকার্য কত করতে হবে, হয়তো এটা হবে কত 49 হলো। কিন্তু এখানে যখন অসীম থেকে এখানে নিয়ে আসবো, তখন হয়তো এই পয়েন্টে নিয়ে এলাম, তখন হয়তো কৃতকার্য হলো কত 9 ভোল্ট। তাহলে এখানে 1 ভোল্ট ডিফারেন্সের দূরত্ব কত, এতটা। এখানে 1 ভোল্ট মানে পার্থক্য কত ডিস্টেন্স হবে, এতটা, খুবই কম হবে কি না, কারণ এর মানটা তো অনেক বেশি। তাহলে এখানে বলটা অনেক বেশি, তাহলে কৃতকার্য কত হবে, একটুকু স্মরণ ঘটলেই কৃতকার্য বেশি হবে। সেক্ষেত্রে কি হবে, এই পয়েন্টগুলো কি হবে, কাছাকাছি আসবে, মানে তলগুলো কাছাকাছি আসবে। এটা 49 হলো, এটা কত হবে 48 হলো, এটা কত হলো 47 হলো, এটা কত হলো 46 হলো। তাহলে এই তলগুলো কেমন হবে, সব কাছাকাছি অবস্থিত হবে, আর এখানে সে কী হবে, দূরে দূরে অবস্থিত হবে। বোঝা গেল জিনিসটা, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে হচ্ছে কি, অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যদি এখানে 10 ভোল্ট হয়, তাহলে আর 1 ভোল্ট যদি ডিক্রিজ করতে চাই, তাহলে এই দূরত্বটা হয়ে যাবে অনেক বেশি, আর এখানে অনেক কম। সেই জন্য কী হবে, স্ট্রং ইলেকট্রিক ফিল্ডে সমবিভব তলগুলো খুব কাছাকাছি অবস্থিত, এবং উইক ইলেকট্রিক ফিল্ডে কী হবে, সমবিভব তলগুলি দূরে দূরে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এই অংশটা নোট করে নেবে। এরপর হচ্ছে কি, সমবিভব তলের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো 4টা বৈশিষ্ট্য আছে, তোমাদের যদি কোশ্চেন পড়ে এভাবে লিখবে যে 1 নম্বর হচ্ছে কি, সমবিভব তলে কোনো আধানকে স্থানান্তরিত করতে কৃতকার্য করতে হয় না, কৃতকার্য শূন্য। ধরে নাও 1 নম্বর পয়েন্ট আমি ব্যাখ্যা করছি। এখানে দুটো পয়েন্ট আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভি বি। কি বলা আছে, কৃতকার্য সমান কত হয়, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। এখানে ভি বলতে কত, কিউ ইন্টু ভি এ মাইনাস ভি বি। এটা যদি এস হয়, তাহলে এস কি হবে, এস যদি সমবিভব তল হয়, তাহলে কি দেখতে পারি আমরা, তাহলে ভি এ সমান ভি বি। তাহলে ডাব্লিউ সমান কত হবে, 0। ঠিক আছে, সমবিভব তলের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দুটো পয়েন্টে বিভব সমান, তাহলে একটা আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, 0 হবে। বোঝা গেল জিনিসটা, কারণ যে কোনো দুটো বিন্দু নাও না কেন বিভবটা সবসময় 0 হবে। এরপর ধরে নাও এই একটা সমবিভব তল, এই একটা সমবিভব তল, 3টে সমবিভব তল আমি আঁকলাম। এটা সেই 20 ভোল্ট, এটা হচ্ছে 30 ভোল্ট, এটা হচ্ছে 40 ভোল্ট। এর যে কোনো বিন্দুতে নাও না কেন, এর যদি এই বিন্দু নাও, এই বিন্দুর নাম আর এই বিন্দু নিলাম, এটা হচ্ছে কত এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে ডাব্লিউ কত হবে, ডাব্লিউ এ বি সমান ডাব্লিউ সি ডি সমান ডাব্লিউ ই এফ ইকুয়াল টু 0। এই বিন্দু থেকে এই বিন্দু আনতে কৃতকার্য, এই বিন্দু থেকে এই বিন্দু আনতে কৃতকার্য 0, এই বিন্দু থেকে এই বিন্দু আনতে কৃতকার্য 0, এই বিন্দু থেকে এই বিন্দু আনতে কৃতকার্য 0। মানে একই সমবিভব তলের যে কোনো জায়গায় স্থানান্তরিত করতে কৃতকার্য 0। কিন্তু যদি আমি এখান থেকে এখানে ট্রান্সফার করি, যদি এখান থেকে এখানে ট্রান্সফার করি, তাহলে কিন্তু ডাব্লিউ নট ইকুয়াল টু 0 হবে। যদি এরকম কি কথা হবে, ডাব্লিউ বি ডি সমান কথা হবে কিউ ইন্টু ভি বি মাইনাস ভি বা ডিফারেন্স দিলাম ভি ডি, কথা হবে কিউ ইন্টু 20 ডিফারেন্স 30 সমান কথা হবে 10 কিউ। তাহলে
একটা তল থেকে আর একটা তলে নিয়ে যেতে কৃতকার্য করতে হবে, কিন্তু একই তলে দুটো বিন্দুতে নিয়ে যেতে গেলে কৃতকার্য করতে হবে না। এটা মাথায় খেয়াল রাখবে অঙ্ক করার সময়। একটা তল থেকে আর একটা তলে নিয়ে যেতে কৃতকার্য করতে হবে। এখান থেকে এখানে নিয়ে যাও, কৃতকার্য করতে হবে। এখান থেকে এখানে নিয়ে যাও, কৃতকার্য করতে হবে। ঠিক আছে, এটা নোট করে নাও। ভিডিওটা পজ করো, নোট করো। হয়েছে। 2 নম্বর পয়েন্ট বলা আছে কি, তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। তড়িৎ যে বলরেখা হয়, ইলেকট্রিক ফোর্স লাইন, সেগুলো হচ্ছে কি, যে সমবিভব তল হবে সেগুলোকে সবসময় লম্বভাবে ছেদ করবে। আর এই কনসেপ্টের উপর ভিত্তি করেই তোমাদের 3-4টা ছবি আঁকা আছে বইয়ে। প্লাস কিউ মাইনাস কিউ আমি লাস্টে আঁকবো বলে রেখে দিয়েছি, এটা মুছে দিচ্ছি। তোমাদেরকে এখান থেকে আরেকটা কোশ্চেন দেওয়া হয় যে প্রমাণ করো যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। 2 নম্বর পয়েন্টে ব্যাখ্যা দিচ্ছি। প্রমাণ করো, কোশ্চেনটা লেখো, প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। ধরে নাও এটা হচ্ছে কি সমবিভব তল, ঠিক আছে, হালকা একটু বেন্ডিং আঁকো, সুবিধা হবে এরকম। এস, তাহলে মনে করি এস হচ্ছে কি সমবিভব তল। আমি ধরে নিলাম এখানে বলরেখাগুলো লম্বভাবে ছেদ করে নাই। এখানে হচ্ছে এই পয়েন্টে বলরেখা আছে কোন দিকে, এইদিকে আছে ই, এটা হচ্ছে এ পয়েন্ট। আমি একটা আধানকে আমি কি করছি, এ থেকে বিতে, এখানে বিতে নিয়ে যাচ্ছি, এ থেকে বি। তাহলে একটা আধানকে যদি আমি এ থেকে বিতে নিয়ে যাই, কৃতকার্য কত হবে? একটি আধানকে এ থেকে, একটি আধানকে বলতে কত, একটি আধান কিউ লিখলাম কে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? 0। এটা হচ্ছে কি আমাদের সমবিভব তলের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য অনুযায়ী 0 করে দিলাম। এরপর আমি যদি করি বল ইন্টু সরণ যদি করি, তাহলে কি হবে দেখো তো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এ থেকে বি এর দিকে উপাংশ কি হবে, ই কস থিটা, এটা মানে হচ্ছে থিটা। ধরে নিলাম থিটা কোণ আছে, তাই তো। আবার ডাব্লিউ এ বি সমান হচ্ছে কত, দেখো কিউ ইন্টু ই কস থিটা ইন্টু এ বি। কি হচ্ছে, বল ইন্টু সরণ। এটা হচ্ছে কি, বল ইন্টু সরণ। আমি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, সরণ কৃতকার্য, ঠিক আছে। কিউ ই হচ্ছে ফোর্স ইন্টু এ বি। তাহলে আমি লিখতে পারি কি, এটা যদি 1 নাম্বার দিই, এটাকে যদি 2 নাম্বার দিই, কি লেখা যাবে, তাহলে কিউ ই কস থিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু এ বি সমান 0। এখানে দেখো তো কিউ একটা মান আছে, এখানে কত, কিউ নট ইকুয়াল টু 0, ই নট ইকুয়াল টু 0, এ বি সরণ নট ইকুয়াল টু 0। তাহলে থাকলো পড়ে কে পড়ে থাকলো কস থিটা। অতএব কস থিটা ইকুয়াল টু 0। কারণ এই কৃতকার্য তো 0 আগেই বলে দিয়েছি, কারণ প্রথম বৈশিষ্ট্য আছে কি, কৃতকার্য করতে হয় না, মানে 0। কথা হলো অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, নোট করে নাও, এটাও নোট করা হয়েছে। এরপর আমি কিছু ছবি আঁকবো, চিত্র আঁকবো। এরপর দেখো ছবি এঁকেছি কয়েকটা, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে। আমি জাস্ট এটা ব্যাখ্যা করব। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এখানে দেখো তো, এখানে যে প্লাস আধান, এখানে হচ্ছে মাইনাস আধান। এখানে দেখো এই যে কালো ব্ল্যাক যেগুলো টেনেছি সেগুলো হচ্ছে সব সমবিভব রেখা। এই ব্ল্যাকটা আর এই রেডটাকে আমি ব্ল্যাক করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের।
এই ব্ল্যাকটাও হচ্ছে কি সমবিভব তল। তাহলে এরকম আকৃতি কেন হলো এরকম, সেই জন্যই এটা বলা আমার এটা সমবিভব তল। ঠিক আছে, এই যে এখানে আকৃতি দেখো, এখানে বৃত্তগুলো একটা এদিকে বেশি আছে এদিকে কম আছে, এটার জন্য এইদিকে বৃত্ত বেশি আছে বাইরের দিকে কম আছে, মানে আঁকা হয়েছে কেমন, এটা যদি এরকম হয় তাই এরকম বৃত্তটা আঁকা হয়েছে, মানে এদিকে কম এদিকে বেশি, বা এদিকে বেশি আছে আর এদিকে কম আছে। কেন আছে এরকম? দেখো এর বলরেখা পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ এটাও কি পজিটিভ এটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ পরস্পর কী করে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করার জন্য বলরেখাগুলো এরকম হয়ে যাবে। তাই বলরেখাগুলো যদি এরকম হয়ে যায় আর এই বৈশিষ্ট্য যদি ম্যাচ করতে হয় যে লম্বভাবে ছেদ করে, তাহলে এছাড়া কোনো আর উপায় নাই। তাহলে এই লম্বভাবে ছেদ করানোর জন্যেই এই ইকুইপোটেনশিয়ালগুলো এইভাবে আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে হবে কি, ছবিটা ভালো করে লক্ষ্য করবে, বইয়ের ছবিটা, সেখানে দেখবে কি প্রত্যেকটা তলকে যে কোনো এই বলরেখাগুলো কী হচ্ছে লম্বভাবে ছেদ করেছে। যেহেতু বিকর্ষণ করছে এখানকার বলরেখার স্ট্রাকচারটা পাল্টে গেছে। যেমন কি একটা পজিটিভ আধান যদি থাকে ফ্রিলি থাকে, তাহলে এখান থেকে কী হবে, একটা গোল হলো একদম কেন্দ্রে থাকবে, যে কোনো টানো না কেন যে কোনো ব্যাসার্ধ হচ্ছে কি লম্ব, কিন্তু এক্ষেত্রে যে কোনো ব্যাসার্ধ লম্ব হবে না, কারণ পরস্পর বিকর্ষণ করছে বলে একটু এরকম হবে। এখানেও ঠিক সেরকম কেস। ঠিক আছে, এখানে হচ্ছে কি দুটো পজিটিভ একটা নেগেটিভ আকর্ষণ করছে, তাই দেখো বাইরের দিকে এই বৃত্তগুলো কি আছে বাইরের দিকে বেশি আছে ভিতর দিকে কম আছে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে কি ভিতরের দিকে কম আর বাইরের দিকে বেশি। তার জন্য কি হয়েছে, কারণ কি একে আকর্ষণ করছে আরও কাছে টানার চেষ্টা করছে, এই লম্বভাবে ছেদ করাতে গিয়ে কি হয়েছে, এই স্ট্রাকচারটা এরকম হয়ে গেছে। তাহলে এই একটা সমবিভব তল, এই একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, আর এখানে এইটা হচ্ছে সমবিভব তল। এটা আমি পড়েছিলাম কি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো তল কল্পনা করলে সেটা হয় কি সমবিভব তল। আগে পড়েছো, ঠিক আছে। আর এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এটাও হবে কি, দেখো এটা সব লম্ব আছে, এই তলের সাথে সব লম্ব, এই তলের সাথে সব লম্ব। ঠিক আছে, এই ছবিগুলো মনে রাখবে, বই ছবিগুলো দেওয়া আছে, শুধু মনে রাখবে স্ট্রাকচারটা পাল্টিয়েছে তড়িৎ বলরেখাগুলো লম্ব হবে ক্রস করানোর জন্যে। নোট করা হয়েছে, নোট করে নাও, বই আছে যদি এগুলো ছবিগুলো। এরপর দেখো সমবিভব তলে আধানগুলি স্থির থাকে। আর ধরে নাও একটা বালতিতে জল নেওয়া আছে, একটা বালতিতে জল নেওয়া আছে, ঠিক আছে, এখানে জল বেশি আছে এখানে জল কম আছে, এখানে একটা পাইপ দিয়ে কানেক্ট করলাম, তাহলে কী হবে, এই দিককার জল এই দিকে প্রবাহিত হবে যতক্ষণ না এল লেভেল আর এল লেভেল সমান হয়েছে। ঠিক আছে, লেভেল মানে হচ্ছে কি বিভব, যখন ক্যাপাসিটার পড়াবো আমি ম্যাক্সিমাম জল দিয়ে পড়াবো, দেখবে মানে লেভেলটাকে কী করে তুলনা করবো বিভব দিয়ে। বিভব সমান যখন হয়ে যাবে এখান থেকে জল আর কোন দিন যাবে না। ঠিক ধরে নাও এই একটা সমবিভব তল, এই একটা পয়েন্ট এটা হচ্ছে কত ভি এ এর ভি বি ধরলাম, এদের পার্থক্য হচ্ছে কত ভি এ গ্রেটার দেন ভি বি ধরলাম, যদিও নয় কারণ সমবিভব তল ধরছি মানে কি সমান। যদি হয় এরকম তাহলে যতক্ষণ না এই বিন্দু আর এই বিন্দুর বিভব সমান হয়েছে ততক্ষণ পর্যন্ত কী হবে, আধান এইদিকে প্রবাহিত হবে। যতক্ষণ না বিভব সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কী হবে, আধান প্রবাহিত হবে। তাহলে একটা তল তখনই সমবিভব তল হবে কি বিভিন্ন আধানগুলো এদিক ওদিক গিয়ে বিভবটা সমান করে দেবে, তারপর কী হবে সমবিভব তল। আর সমবিভব তল হলে সেখানে কোনো আধানের প্রভাব হবে না, আবার আধান এক স্থান থেকে অন্য স্থানে গতিশীল হবে না, স্থির থাকবে, কারণ তার উপরে নিট ফোর্স কত হবে, 0 হবে। ঠিক আছে, আর ঠিক বলা হচ্ছে দুটি সমবিভব তলের পরস্পরকে ছেদ করে না। ঠিক একই কনসেপ্ট পড়েছিলাম কি, দেখবে ইয়েতে ধারারেখা প্রবাহ, ইলেকট্রিক ফিল্ড লাইন ম্যাগনেটিক ফিল্ড লাইন পরস্পরকে ছেদ করে না। ইলেকট্রিক ফিল্ড লাইন ম্যাগনেটিক ফিল্ড লাইন আর ধারারেখা প্রবাহ পরস্পরকে ছেদ করে না, কারণ কি একই বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটো কী করে, দুটো ইলেকট্রিক ফিল্ডের দিক নির্দেশ করে তার জন্য। কিন্তু এখানে কনসেপ্টটা আলাদা। ধরে নাও এই একটা সমবিভব তল আর এ একটা সমবিভব তল, এটা হচ্ছে কত ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা হচ্ছে 2। তার মানে কি এখানে এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 20 ভোল্ট হয়, তাহলে এর এই পয়েন্টে কত, এটাতে 10 থাকবে, 20 থাকবে, 20, এটাতেও 20, এটাতেও 20, এটাতেও 20, তো সমস্ত জায়গাতে 20 থাকবে। এটা 10 হলে কী হবে, এটাতে 10, এখানে পয়েন্টে 10, এখানে পয়েন্টে 10, এখানে পয়েন্টে 10।
আর যদি পরস্পর ছেদ করে যায় তাহলে এই পয়েন্টে কত হবে 10 20 দুটোকেই নির্দেশ করছে। তাহলে কোনটা হবে? তাহলে একই সমবিভব তলের দুটো বিভব থাকছে, যেটা সম্ভব নয়। তাই দুটি সমবিভব তল যদি পরস্পরকে ছেদ করে তাহলে একই বিন্দুতে দুটি বিভবকে শো করবে, যা সম্ভব নয়। ঠিক আছে, আপাতত এগুলো পড়ে রাখবে। নেক্সট ক্লাসে অঙ্ক দিয়ে শুরু করব, আর অঙ্ক করাবো, স্পেশাল কেস করাবো। যেমন ইলেকট্রিক ফিল্ডে করিয়েছিলাম, দেখবে যে এই অক্ষের ওপরে ইলেকট্রিক ফিল্ড কত, এই লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে ইলেকট্রিক ফিল্ড কত, বৃত্তাকার রিংয়ের কত হবে, চাকতির কত হবে, এই কেসগুলো সব আমি এর পরে করাবো। এই চোঙের জন্য কত হবে ইলেকট্রিক ফিল্ডের মান, এই চোঙের জন্য কত ইলেকট্রিক ফিল্ডের মান হবে, এগুলো আমরা বের করব। একটা বৃত্তাকার রিং আর একটা বৃত্তাকার রিং, এখান থেকে এখানে আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে।